রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন অনাকাঙ্ক্ষিত, মন্তব্য তারেকের। নির্বাচিত সরকার ছাড়া অন্য কিছুর পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি বিএনপির। রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে। 1-11 নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, লক্ষ্মীপুরে উপদেষ্টা মাহফুজ। কারচুপি করে ক্ষমতার স্বপ্ন বিএনপির, মন্তব্য হান্নান মাসুদের। 1-11 নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই, বরং আমরা বলবো, রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই। এমন একটি সরকার দেয়া হয় নিরপেক্ষ সরকারের নামে, যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে, সেই রকম সরকার তারা চায়। 6 মাসের মধ্যে সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দাবি জামায়াতের। আওয়ামী আমলে চুরি হয়েছিল রাজনীতি, মন্তব্য আমিরের। এবং চট্টগ্রামে দিনে দুপুরে ব্যবসায়ী হত্যায় এখনো গ্রেপ্তার নেই কেউ। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব হত্যায় আটক 3। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি নাইম আবির। তরুণদের কেউ যদি নতুন রাজনৈতিক দল গঠন করে তাকে স্বাগত জানাবে বিএনপি। তবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে হতাশ হবে জনগণ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ পরাজিত ফ্যাসিস্টকে সুযোগ তৈরি করে দেয়া। এছাড়া নির্বাচন ইস্যুতে কথা বলেছেন দলের কেন্দ্রীয় অন্যান্য নেতারাও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরাচার পতনে পট পরিবর্তন হয় রাজনীতির। এরপর থেকেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। নির্বাচন সংস্কার সহ নানা মন্তব্যে যখন রাজনীতির মাঠ উত্তাল, তখন সে মাঠে আবারও উত্তাপ ছড়িয়েছে নতুন রাজনৈতিক দল গঠনকে কেন্দ্র করে। শনিবার জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত শিক্ষক কর্মচারী ঐক্য জোট প্রীতি সমাবেশে বিএনপি নেতাদের বক্তব্যেও প্রাধান্য পায় সেসব বিষয়। এ সময় নির্বাচনের জন্য রাজপথে নামার হুঁশিয়ারি দেন নেতারা। ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে, যে অভ্যুত্থান হয়েছে, তারপরে ছাত্র জনতা যে ক্লাসরুম থেকে বের হয়ে এসেছিল, আমি শিক্ষক হিসাবে বিশ্বাস করি, শিক্ষক হিসাবে আমাদের গুরু দায়িত্ব হচ্ছে সেই প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে ক্লাসরুমে ফিরিয়ে নিতে হবে। নেতাকর্মীদের বক্তব্য শেষে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জানান, বিএনপি সংস্কার ও নির্বাচন দুটোরই পক্ষে। নির্বাচনই হচ্ছে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার অন্যতম প্রধান কার্যকরী হাতিয়ার। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। তরুণদের কেউ নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানাবে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে জনগণ হতাশ হবে। এমনকি নির্বাচন নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ পরাজিত ফ্যাসিস্টকে সহায়তা করা বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কিংবা অযথা কূটতর্ক আমি সময়ের অপচয় বলেই মনে করি। তবে একই সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জনগণ যদি বৃহত্তর স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ধৈর্য ধরে মানতে পারে, মেনে নিতে পারে, তাহলে যারা সরকারে রয়েছেন তাদের ধৈর্য এবং সহনশীলতা আরো অনেক বেশি থাকা জরুরি বলে আমরা মনে করি। এর আগে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর মন্তব্য করেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া অন্য পরিকল্পনা থাকলে পরিণতি ভালো হবে না। বাংলাদেশের সকল মহলে সমর্থনে কিন্তু এই সরকার গঠিত হয়েছে। আর যদি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য
বাংলাদেশের জনগণের মালিকানার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর বিষয়ে যদি অন্য কোনো পরিকল্পনা থাকে গণতন্ত্রের বাইরে, সেটা বোধহয় ভালো হবে। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। 111 নিয়ে ভয় পাওয়ার কিছু নেই জানিয়ে সংস্কারের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বিকেলে নিজ এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। আওয়ামী লীগ ফিরে আসলে আবারও ফ্যাসিবাদ কায়েম করবে, তাই তাদের নির্বাচনে আসতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন মাহফুজ আলম। আর জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ। উপদেষ্টা হওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকা লক্ষ্মীপুরের রামগঞ্জে মাহফুজ আলম। তাই তো কানায় কানায় পূর্ণ রামগঞ্জ সরকারি কলেজ মাঠ। গণসংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন নির্বাচন প্রসঙ্গ সহ বেশ কিছু ইস্যুতে। সংস্কারের জন্য সব রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। বলেন 1-11 নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। 111 নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই, বরং আমরা বলবো রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য। এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ। বাংলাদেশপন্থীদের সাথে কোনো বিরোধ নেই জানিয়ে বলেন তারা কোনো রকম পক্ষপাত করতে চান না। আমরা কোনো রকম পক্ষপাত করতে চাই না রাজনৈতিক, বরং রাজনৈতিক কর্মসূচির মতো করে রাজনৈতিক দলগুলো করবেন। কারো বাংলাদেশপন্থী কারো সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু দিল্লির দাবেদারি করার কোনো অপচেষ্টা হলে বিরোধ হবেই হবে। এর আগে দুপুরে যাত্রাপথে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে সংক্ষিপ্ত সমাবেশে উপদেষ্টা মাহফুজ বলেন আওয়ামী লীগ ফিরে আসলে আবারও ফ্যাসিবাদ কায়েম করবে, তাই তাদের নির্বাচনে আসতে দেয়া হবে না। খুনিদের বিচার এবং ফ্যাসিস্ট হাসিনা যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং একটি গণতান্ত্রিক পট পরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আমাদের সরকার অঙ্গীকার। সকল অংশীজনদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পট পরিবর্তনের জন্য নির্বাচন ব্যবস্থা করা হবে। পরে উপজেলা প্রশাসন এবং সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা মাহফুজ আলম। খালেদ সাইফুল্লাহ, এখন, লক্ষ্মীপুর। 1-11 মতো সরকার চায় বিএনপি, যার মাধ্যমে কারচুপি করে তারা ক্ষমতায় আসবার স্বপ্ন দেখছে। এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ। এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন গুজব ছড়িয়ে দেশে বিভাজন সৃষ্টি করতে যাচ্ছে আওয়ামী লীগ। শনিবার আলাদা দুটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তারা। আমরা দেখছি হঠাৎ করে এসে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে তাদের কাছে নিরপেক্ষ সরকার মনে হচ্ছে না। তারা নতুন নিরপেক্ষ সরকার চায়, যেই সরকার 1-11-তে যেরকম ভাবে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতার মসনদে বসিয়ে দিয়েছিল বাংলাদেশকে, যেন এমন একটি সরকার দেয়া হয় নিরপেক্ষ সরকারের নামে, যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে, সেই রকম সরকার তারা চায়। তারা এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে, ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই, মুখে তাদের অলরেডি চুনকালি মাখা। এই মুখ তো আর তারা দেখাতে পারছে না, এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। 6 মাসের মধ্যে জরুরি সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জামায়াতে আমিরের। ভোলায় কর্মী সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার কথা বলেন। এদিকে 20 বছর পর দিনাজপুরে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে দলের আমির বলেন আওয়ামী আমলে বিচার বিভাগ ধ্বংস করে রাজনীতি চুরি করা হয়েছিল। সহকর্মীদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। 20 বছর পর উত্তরের জেলা দিনাজপুরে জামায়াতের কর্মী সম্মেলন। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে জমে ওঠে সম্মেলন কেন্দ্র।
ব্যানার ফেস্টুন নিয়ে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত জেলা সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সাম্প্রদায়িক নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চায়। সকাল 10টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আমলের নানা অনিয়ম ও দুঃশাসনের চিত্র। এ সময় আওয়ামী লীগ বিচার বিভাগ ধ্বংস ও রাজনৈতিক ব্যবস্থা চুরি করে জনগণকে গোলাম বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। কোনো রাগ অনুরাগের বশবর্তী হয়ে আপনি কোনো রায় দেবেন না, অথচ আপনি একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়েছিলেন, আপনি ছিলেন পক্ষপাত দুষ্ট, অতএব আপনি করেছেন আপনার শপথ ভঙ্গ। এই শপথ ভঙ্গের কারণেই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে। বাংলাদেশের মানুষকে তারা চেয়েছিল তাদের গোলাম বানাতে, আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন। জামায়াত ক্ষমতায় গেলে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার পাশাপাশি দেশের নারীরাও নিরাপত্তা ও মর্যাদা নিয়ে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত থাকবেন বলে জানান জামায়াতের আমির। তারা বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে নারী সমাজকে ভয় দেখানোর জন্য বলে যে তোমাদেরকে ঘরের ভিতরে আটকায় ফেলবে, এর হতে পারবে না। আমাদের মা বোনেরা বিভিন্ন পেশাগত দায়িত্ব পালন করে না, সামাজিক কাজকর্ম করে না, সবই করবে ইনশাআল্লাহ। সেদিন বাড়তি দুইটা জিনিস নিয়ে আরো করবে, তারা আনন্দের সাথে করবেন। একটি হচ্ছে মর্যাদা, আরেকটি হচ্ছে নিরাপত্তা। একই দিন ভোলায়ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। 6 মাসের মধ্যে জরুরি সংস্কার শেষ করে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। আগামী 6 মাসের মধ্যে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো বিবেচনা করে পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারদের সাথে আপনি যদি এক্সচেঞ্জ অফ ভিউজ মত বিনিময় করেন, তাহলে 6 মাসের মধ্যে আপনি সংস্কারের কাজগুলো শেষ করতে পারবেন। তারপর 6 মাস পর সংস্কার শেষ করে আপনি জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। কর্মী সম্মেলনকে কেন্দ্র করে ভোলা সরকারি স্কুল মাঠ জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘ 18 বছর পর বাধাহীনভাবে রাজনৈতিক চর্চার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। আগামী নির্বাচনকে সামনে রেখে প্রান্তিক নেতাকর্মীদের দেয়া হয় নানা নির্দেশনা। ওই দিন আপনি গণভবনে থাকলে বুঝতে পারতেন কোটি মানুষের এই জনতার ঢল যদি আপনাকে হাতে পেত, আপনার কি পরিণতি হতো ইতিহাসটা দেখতে পেত। সাবিত সারোয়ার, এখন। যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে দীর্ঘ 17 দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বাস্থ্যের উন্নতি হওয়ায় শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত 9:30টায় খালেদা জিয়াকে বাসায় নিয়ে যান তারেক রহমান। এর আগে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, বিএনপি চেয়ারপারসন আগের চেয়ে এখন সুস্থ। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, তবে লিভার প্রতিস্থাপনের বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হয়েছিল। ডাক্তাররাও পরামর্শ দিয়েছে বাসায় গেলে আরো মেন্টালি মোর রিল্যাক্স থাকবেন। উনি খুব হাসি খুশি এবং উনি যাওয়ার সময় আপনাদের সবাইকে দোয়া করতে বলেছেন এবং যাতে দেশের মানুষ সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করে এবং আমাদের বিশ্বাস উনি অচিরেই বাংলাদেশে ফিরবেন। সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে 5টার কিছু পর সরকার প্রধান ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে। 4 দিনের সফরে মোহাম্মদ ইউনূস মোট 47টি ইভেন্টে যোগ দেন। তিনি 4 জন রাষ্ট্রপ্রধান, মন্ত্রী পর্যায়ের 4 জন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার 10 জন শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় 10 কোম্পানির প্রধান নির্বাহী, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত 9টি প্রোগ্রাম, 8টি মিডিয়া এঙ্গেজমেন্ট এবং আরও 2টি অন্য অনুষ্ঠানে অংশ নেন।
খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অর্ণব হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ। এখনো খুনের মোটিভ বের করা যায়নি। এদিকে একের পর এক হত্যাকাণ্ডে শঙ্কিত নগরবাসী। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। আরো জানাচ্ছেন তরিকুল ইসলাম। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্ণব হত্যার হিসাবই মেলাতে পারছেন না মা লিপিকা সরকার। সন্তান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে এমন খবরে কান্না থামছে না তার। মায়ের আর্তনাদে ভারী হয়ে উঠেছে নগরীর বন্দরগাতী ইসলাম কমিশনার মোড় এলাকা। আমারে আইছে একটা ডাকও দিল না। ও মা, আমি আইছি, আমার বাবা জানে করে আমারে মা কইয়ে ডাকে, আমি কি করে দাদা সহ্য করে ডাকবো। ছেলেকে হারিয়ে নির্বাক পিতা নীতিশ কুমার সরকার। কোনো শত্রু না থাকা সত্ত্বেও সন্তানের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। ভাইকে হারিয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে অর্ণবের ছোট ভাই অনিক। এটা তো আমার ছেলের কোনো শত্রু থাকতে পারে না, আমি এটা বিশ্বাস করি না। আমার এটা ইসে আসে নাই। শুক্রবার রাত 9:15টার দিকে নগরীর শেখপাড়া তেঁতুলতলা মোড়ে চা পান করছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের MBA শিক্ষার্থী অর্ণব কুমার সরকার। এ সময় 10-15টি মোটরসাইকেলে সশস্ত্র লোকজন এসে প্রথমে তাকে গুলি করে। এরপর রাস্তায় পড়ে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে আশঙ্কাজনক অবস্থায় পার্শ্ববর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন হত্যাকাণ্ডের সর্বোচ্চ বিচারের দাবি এলাকাবাসীর। একটা লোকও বলতে পারবে না যে এই ছেলেটা বা এর আর একটা ভাই আছে, তারা কখনো কারোর সাথে কখনো বেয়াদবি করেছে। এলাকায় এমন কোনো লোক বলতে পারবে না। ওর সাথে কথা বলা বা লেবার বলেন, মিস্ত্রি বলেন বা ক্লায়েন্ট বলেন, সবার সাথে খুবই সুসম্পর্ক। ওর সাথে শত্রু বলতে গিয়ে আসে, এটা আমার চিন্তার বাইরে। এগুলো আসলে সে বড়দের এমনভাবে সম্মান করতো কল্পনার বাইরে। বর্তমান জমানায় এরকম একটা ছেলে পাওয়া খুব টাফ ব্যাপার। খুবই ভদ্র ছেলে। এরকম ছেলে যদি এইভাবে মারা যায়, তাহলে যদি এর কোনো সুষ্ঠু বিচার না হয়, আমাদের তো কোনো নিরাপত্তা নাই। সম্প্রতি খুলনায় দুর্বৃত্তদের হামলায় 10 জনের বেশি নিহত ও অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতিতে উদ্বিগ্ন নগরবাসী। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। এইসব বিষয়ে কথা বলার জন্য থানায় পাওয়া যায়নি কোনো কর্মকর্তাকে। প্রতিনিয়ত এরকম হত্যাকাণ্ডের সাথে হচ্ছে। এগুলো প্রশাসন মানে কঠোরভাবে যদি দৃষ্টি না দেয়, তাহলে আসলে মানুষ আতঙ্কে দিন যাপন করবে। সর্বশেষ শুক্রবার রাতে দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়া অর্ণব কুমার সরকার খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের MBA এর শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি বাবার ঠিকাদারি ব্যবসায় সহযোগিতা করতেন তিনি। তরিকুল ইসলাম, এখন খুলনা। চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে হত্যার একদিন পরেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা জড়িত বলে দাবি করেছে পরিবার। শঙ্কিত স্থানীয়রা। শোয়েব রহমান জানাবেন বিস্তারিত। রাউজানের নোয়াপাড়ার নিরামিষ পাড়ার এই বাড়িটি নিহত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের। বাড়ির সামনেই স্বজন প্রতিবেশীর ভিড়। ক্ষণে ক্ষণে আহাজারিতে ভারী হয়ে উঠছে পরিবেশ। শুক্রবার যেখানে তাকে হত্যা করা হয়, সেখানে এখনও রক্তের দাগ স্পষ্ট। দিনের আলোয় প্রকাশ্যে এমন ঘটনায় শঙ্কিত স্থানীয়রা। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে দুপুরে মানববন্ধন করেন তারা। এর সাথে বেদনাদায়ক, বেদনা ভিতরে কোনো ঘটনা আর থাকতে পারে না। এটা অত্যন্ত ন্যাক্কারজনক, ঘৃণিত একটা কাজ। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারাই করেছে তারা স্পষ্ট, প্রশাসনও জানে, আমি নিজেও জানি, নোয়াপাড়ার জনগণও জানে। সবাই এখন আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। আনা তো বুড়ো মানুষ, ডর তো হনমিকে যাইতে পারিনি। চারিমুখে গোলাগুলিয়ার দরগত নিতো ওই যে তারিখ মহরিবন মাছ ধরে আর সারেন মাছ আর নভরি। এলাকার অবস্থা আপনারা বুঝতেছেন না কিরকম চলতেছে। এভাবে হলে তো মানুষ, সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে না। কোনো রকমের জীবনযাপন করতেছে আর কি। বলার সুযোগ হচ্ছে না, বলতে গেলে সমস্যা হচ্ছে। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি CCTV ফুটেজে 10 থেকে 12 জন মুখোশধারীকে অস্ত্রশস্ত্র হাতে হেঁটে যেতে দেখা যায়, যাদের মধ্যে কয়েকজনকে শনাক্তের কথা জানান স্বজনরা। প্রত্যক্ষদর্শীরা ওরা জেনে ওদের মাধ্যমে তখন জানতে পেরেছি এগুলো BNP সমর্থিত কিছু সশস্ত্র সন্ত্রাসী। ওরা কয়েকজনকে চিনেছে বলে এটা আমাদেরকেও জানিয়েছে। একজনের নাম খোকন, একজন নয়ুম, একজন মানিক, আরেকজন ফরিদ। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। হয়নি মামলাও।
তবে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ। মারা গেছেন তার পক্ষ থেকে বা তার পিছনের পক্ষ থেকে এজাহার নিয়ে আসার জন্য আমরা বারবার তাদেরকে বলছি, যে নিয়ে আসলে থানায়ও মামলা রেকর্ড করে দিতে। প্রাথমিকভাবে কিছু নাম এবং সিসিটিভি ফুটেজ থেকে আমরা কিছুটা শনাক্ত করতে পেরেছি এবং তাদের ব্যাপার তথ্য সংগ্রহ করার কাজ অব্যাহত রয়েছে। আর এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, অভিযান অব্যাহত আছে, আমরা সবাই মাঠে আছি। নিহত জাহাঙ্গীর আলম নগরীর আসাদগঞ্জের শুটকি ব্যবসায়ী ছিলেন। হত্যার শিকার হওয়ার সময় তার সাথে থাকা আরও 2 জন আহত হন। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। হাতে খেলনা পিস্তল আর সাথে গোয়েন্দা বাহিনীর পরিচয়পত্র, এই নিয়ে চট্টগ্রামের খুলশীর অভিজাত এলাকায় ডাকাতি করতে যায় একটি দল। তবে শেষ রক্ষা হয়নি। প্রায় 2 ঘন্টা ভবনটি ঘিরে পুলিশ তল্লাশি চালিয়ে তাদের ধরতে সক্ষম হয়। সাথে জব্দ করা হয় একটি মাইক্রোবাসও। তবে এমন ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। আর জানাচ্ছেন হোসাইন জিয়াদ। চট্টগ্রামের অভিজাত এলাকা হিসেবে পরিচিত খুলশী। মন্ত্রী, এমপি, সরকারি কর্মকর্তা ও বিদেশিদের প্রায় সবাই থাকেন এখানে। দক্ষিণ খুলশীর বিশাল এই ভবনকেই বেছে নেয় ডাকাতরা, যেখান থেকে মাস 2 আগেই গ্রেপ্তার করা হয়েছিল নোয়াখালীর সাবেক এমপি একরামুল করিমকে। শুক্রবার মধ্যরাতে 2টি মাইক্রোবাস নিয়ে ভবনের সামনে পৌঁছায় ডাকাত দল। এরপর ভুয়া গোয়েন্দা বাহিনীর পরিচয়ে ভবনের 8ম তলায় যমুনা ওয়েলের সাবেক এক কর্মকর্তার বাসায় ঢোকে প্রায় 15 জনের ডাকাত দল। তাদের সাথে ছিল কিছু খেলনা অস্ত্র। এ সময় তারা নিচে সিকিউরিটি গার্ডদের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। পুরো ভবনের সিসিটিভি সংযোগও বিচ্ছিন্ন করে দেয়। তাদের আচরণে সন্দেহ হলে খুলশী থানায় ফোন করেন ভবনের বাসিন্দারা। পরে 2 ঘন্টার চেষ্টায় 11 ডাকাত ও এক চালককে গ্রেপ্তার করে পুলিশ। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমি আমার বাসা রক্ষা পাইছি। আমি একটা মামলা করব। আইন শৃঙ্খলা বাহিনী এটা দ্রুত তদন্তের মাধ্যমে এটা উদ্ঘাটন করবে। গোয়েন্দা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে অভিজাত এলাকায় এমন ডাকাতির চেষ্টায় আতঙ্কে আছেন বাসিন্দারা। সব সময় তো আর গার্জিয়ানরা থাকে না, আমরা মহিলারা থাকি। এখন একটা শুনলে তো সব সময় আমরা আমাদের মারি টেনশনে পড়ে যাই। আমরা একটা গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে ঢুকছে, এটা তো আসলে নিরাপত্তার বিষয়। পুলিশ জানায় ডাকাত দলের সদস্যরা চট্টগ্রামের বিভিন্ন জায়গায় ব্যবসা ও ছোট চাকুরি করেন। তবে তাদের আগে কোনো অপরাধে জড়িত হওয়ার প্রমাণ নেই। বাসায় বিপুল অর্থ লুকিয়ে রাখা আছে এমন ধারণায় গত কয়েক মাস ধরে সংগঠিত হয়ে পরিকল্পনা করেন তারা। বিভিন্নভাবে তারা সংগঠিত হয়েছে। মূল সংগঠক হলেন এখানে ওয়াজেদ রাকিব, যার সাথে 4-5 জনের সম্পর্ক রয়েছে। তাদেরকে নিয়ে তিনি এটাকে অনুষ্ঠান করেছেন, এই ডাকাতি প্রক্রিয়াটা অনুষ্ঠান করেছেন। স্বনামধন্য পেট্রোলিয়াম কোম্পানিতে বড় পদে ছিলেন, তার বাসা অনেক টাকা পয়সা রয়েছে। এই ধরনের তথ্যের আলোকেই তারা মূলত এই প্রচেষ্টা নিয়েছে। সাম্প্রতিক সময়ে সারা দেশে এ ধরনের ভুয়া পরিচয়ে বাসায় ডাকাতি ও তল্লাশির ঘটনা বেড়েছে। তাই সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে বিষয়টি জেনে নেওয়ার পরামর্শ পুলিশের। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জের তেলকুপি সীমান্তে এক বাংলাদেশিকে গুলি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রাত সাড়ে তিনটার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে এই ঘটনা ঘটে। পরে বুকের এক পাশে গুলিবিদ্ধ হাবিলকে চাঁপাই নবাবগঞ্জের সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বিজিবি জানায় রাত 3:30টার দিকে 6 থেকে 7 জন ভারতে প্রবেশ করে। এর কিছু সময়ের মধ্যে গুলির শব্দ পান তারা। প্রায় শেষ দিকে এসে আশাব্যঞ্জক ক্রেতা পেয়ে খুশি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানতে চাই, যুক্ত হয়েছেন সহকর্মী সানি মৃধা। সানি, মেলা শেষ দিকে আসবার পরে তো আমরা প্রতিবারই দেখি যে একেবারে ছাড়ের ছড়াছড়ি চলে। এই মুহূর্তে আপনি কি দেখছেন এবং ক্রেতা বিক্রেতাদের উপস্থিতি কেমন, সব মিলে তারা আসলে কি বলছেন?
আবির, আমি যদি বলে থাকি যে বেলা যত গড়িয়েছে দর্শনার্থী অর্থাৎ ক্রেতা সমাগম ততটাই বেড়েছে, তবে সেই তুলনায় আমি যদি ক্রেতাদের সঙ্গে কথা বলি, বিক্রেতাদের সাথে কথা বলি, সেই তুলনায় আসলে তাদের যে দর কষাকষি বা তাদের যে কেনার যে আগ্রহ থাকলেও সেভাবে আসলে কিনতে পারছে না দাম বেশি হওয়ার কারণে। একই সাথে আমরা বিদেশি প্যাভিলিয়নগুলোতে ঘুরেছি, সেখানে কিন্তু আমরা বেশিরভাগ কাস্টমারগুলোতে ভিড় করছে কাশ্মীরি পণ্যের উপরে। একই সাথে তুর্কির যে পণ্য আছে সেগুলোর উপরে কিন্তু দর্শকদের একটা আলাদা আগ্রহ আছে। তবে দাম স্বাভাবিকের তুলনায় গেল কয়েকবারের তুলনায় কিন্তু এবারের দাম তাদের কাছে, ক্রেতাদের কাছে একটু বেশি মনে হচ্ছে। একই সাথে এই বিষয়ে আমরা বিক্রেতাদের সাথে কথা বললাম যে এবারের দাম এত বেশি কেন। বাহিরের যে বিক্রেতারা আছে অর্থাৎ বিদেশি বিক্রেতারা বলছেন যে তারা যেহেতু বিদেশ থেকে প্রোডাক্ট নিয়ে আসতে হয়েছে, সেই তুলনায় ট্যাক্স ভ্যাটের কারণে কিন্তু সেই প্রোডাক্টগুলো তো গেলবারের তুলনায় এবার একটু দামটা বেশি হচ্ছে। তারপরেও তারা যে এই 26 দিন পর্যন্ত যেভাবে বেচা বিক্রি শুরু হয়েছিল, শেষ ভাগে যেভাবে বেড়েছে, তার জন্য তারা সন্তুষ্ট প্রকাশ করেছে। একই সাথে আমরা যদি আমাদের স্থানীয় দোকানীদের সাথে কথা বলি, তারাও কিন্তু তাদের যে বেচা বিক্রি নিয়ে তারা সন্তুষ্ট প্রকাশ করেছে। তবে বেশিরভাগ দর্শনার্থীরাই এসছেন এখানে ঘোরাফেরা করতে। কেউ পরিবার নিয়ে আসছেন, কেউ ঢাকা থেকে আসছেন, আবার ঢাকার বাইরে থেকেও আসছেন, কেউ কিন্তু এখানে 3-4 বারও আসছেন। অর্থাৎ এই 1 মাস বা 25 দিনের মধ্যে তারা কিন্তু 3-4 বারও এই বাণিজ্য মেলাতে এসেছেন। একই সাথে যেহেতু ঘোরাফেরা করে যদি অনেকেই ক্লান্ত হয়ে যায়, সেই ক্লান্ত থেকে ওভারকাম করতে কিন্তু আমরা দেখেছি যে তারা বিশেষ করে খাবার দাবারের দোকানে কিন্তু তারা ভিড় করছে, তারা এখানে ভিড় করছে, খাচ্ছে। একই সাথে যদি আমরা বলি যে বেশিরভাগ এখানে যারা আসছেন তারা কিন্তু বেশিরভাগই নারী ক্রেতাদের আমরা বেশি দেখতে পেয়েছি, নারীদের পণ্যের প্রতি কিন্তু তারা বেশি দেখতে পেয়েছি। এখন যদি আপনাকে আমরা যে স্টলটির সামনে আছি সেই বিষয়টি দেখাই, এখানে বেশিরভাগ পণ্যই আমরা দেখেছি যে এখানে নারীদের হ্যান্ডব্যাগ রয়েছে, এছাড়াও কিন্তু বিভিন্ন ঘরের সামগ্রী রয়েছে। কিন্তু এখানে যারা বিক্রেতারা তারা বলছেন যে এবারে কিন্তু বেশিরভাগ কাস্টমার এসলেও তারা দরদাম করে বেশিরভাগই কিনছেন না বলে আমাদের কাছে তারা অভিযোগ জানিয়ে। তবে বাকি যে 4 দিন আছে সেই তুলনায় অর্থাৎ তারা আশা করছে যে বাকি 4 দিনে এখন পর্যন্ত যে ঘাটতি রয়েছে সেটাই পূর্ণ হবে বলে তারা আশাবাদ করেছে। যদিও তারা আমাদেরকে স্পেসিফিকলি বলেছে, নির্দিষ্ট করে বলেছে যে বিশেষ করে তাদের বিক্রির টার্গেটটি রেখে দেওয়া হয় শুক্র ও শনিবার, অর্থাৎ এই সরকারি এই 2 দিনই কিন্তু যেমন দর্শনার্থী ভিড় হয়, একই সাথে যত দর্শনার্থী বাড়ে বেচা বিক্রি কিন্তু সেই সাথে সাথে বাড়ে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এই যে 2 দিনে তারা অর্থাৎ গতকাল শুক্রবার দিন আমরা তথ্য কেন্দ্রে খবর নিয়ে দেখলাম যে এখানে প্রায় 2 লাখের মতো দর্শনার্থীর আনাগোনা হয়েছে। তবে সেই তুলনায় আজকে শনিবার যে পরিমাণে দর্শনার্থী আসছে, আজকে সবশেষ যে তথ্য আমার কাছে ছিল 50,000-এর মতো লোক সমাগম এখানে হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো আবির, এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে সবশেষ এই ছিল আমার কাছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানি মৃধা। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী দ্বিতীয় দফায় ইসরায়েলের 4 জিম্মিকে মুক্তি দিল হামাস। বিনিময়ে প্রায় 200 ফিলিস্তিনিকে মুক্তি দেয় তেল আবিব। ইসরায়েলের 4 নারী বন্দীকে প্যালেস্টাইন স্কোয়ারে নিয়ে আসে হামাস, তুলে দেওয়া হয় রেড ক্রসের হাতে। এ দৃশ্য দেখতে ভিড় করেন হাজারো ফিলিস্তিনি। দীর্ঘ 16 মাস পর হামাসের হাত থেকে বন্দীরা মুক্ত হওয়ায় উচ্ছ্বসিত তেল আবিব। আরও জানাচ্ছেন জাহানারা ভূঁইয়া। শনিবার দুপুরের পর গাজার প্যালেস্টাইন স্কোয়ারে গাড়িবহরে ইসরায়েলি 4 নারী বন্দীকে হাজির করে হামাস, তুলে দেয় রেড ক্রসের হাতে। পরনে ছিল ইসরায়েলি সেনাদের পোশাক। সে সময় বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় তাদের। বন্দি বিনিময়ের এ দৃশ্য দেখতে জড়ো হন হাজারো মানুষ, যাদের মধ্যে রয়েছে হামাস, প্যালেস্টাইন ইসলামিক জিহাদি ও সাধারণ ফিলিস্তিনিরা। সে সময় হামাসের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে পড়ে গাজা শহর। মুক্তির একদিন আগেই তাদের নাম প্রকাশ করে হামাস, যাদের মধ্যে রয়েছেন লিডি এলবাগ, ড্যানিলা গিলবোরো, কারিনা এরিয়েভ ও নামা লেভি। 477 দিন ধরে হামাসের কাছে জিম্মি ছিলেন তারা। 2023 সালের 7 অক্টোবর নেহাল আর্মি বেস থেকে যে 7 নারী সেনাকে জিম্মি করা হয় তাদের মধ্যেই 4 জনও ছিলেন। বন্দীদের মুক্তির দৃশ্য সরাসরি টেলিভিশনের পর্দায় দেখে শিহরিত হয়ে ওঠেন তাদের স্বজনরা। সেই সঙ্গে তেল আবিবে বয়ে যায় আনন্দের বন্যা। মুক্তি পেয়ে রেড ক্রসের গাড়িতে গাজায় একটি সাইটে ইসরায়েলি সেনাদের সঙ্গে দেখা করেন সদ্য মুক্তি পাওয়া 4 নারী সেনা। বিনিময় করেন তাদের দুর্বিষহ অভিজ্ঞতার কথা। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী 4 ইসরায়েলি নারীর বিনিময়ে
কারাগার থেকে মুক্ত হয়েছে 200 ফিলিস্তিনি। তাদের গ্রহণে রাফা সীমান্তে অপেক্ষা করছে সারি সারি অ্যাম্বুলেন্স। চুক্তি অনুযায়ী আগামী সপ্তাহেও নারী বন্দীদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাস। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। সিলেট চট্টগ্রাম হয়ে আবারও ঢাকায় ফিরেছে বিপিএল। শেষ পর্বের প্রথম দিনের ম্যাচকে সামনে রেখে অনুশীলন করেছে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। সেরা লড়াইয়ে নিজেদের দলকে শক্ত অবস্থানে রাখতে অনুশীলনে সর্বোচ্চটা নিংড়ে দেওয়ার ছাপ রেখেছে বরিশাল, রাজশাহী, সিলেট ও রংপুর রাইডার্স। আর জানাবেন আরিফুল ইসলাম সাহাব। টেবিলের তলানিতে অবস্থান করলেও সবার আগে প্রস্তুতিতে সিলেট স্ট্রাইকার্স। 9 ম্যাচে মাত্র 2 জয় পেলেও কাগজে কলমে এখনও টিকে আছে প্লে অফের আশা। এজন্য সিলেটকে মেলাতে হবে নানা সমীকরণের মারপ্যাচ। ম্যাচ হারলেই শুরু হবে সিলেটের ছিটকে পড়ার কাউন্টডাউন। অবশ্য আশা বাঁচিয়ে রাখতে হলে বরিশালের বিপক্ষে কঠিন পরীক্ষায় দিতে হবে সিলেটকে। পারিশ্রমিক নিয়ে টানা হ্যাচড়া আর বিতর্ক, তবুও আসরের সেরা দলকে হারিয়ে প্লে অফের লড়াইয়ে নিজেদের অবস্থান জানান দিয়েছে দুর্বার রাজশাহী। তবে প্র্যাকটিস সেশনে 2-1 দেশি ক্রিকেটারের অনুপস্থিতির পাশাপাশি দেখা মেলেনি বিদেশি ক্রিকেটারদেরও। সে কারণেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন, দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের একাংশের বেতন এখনও বাকি। গুঞ্জন সত্যি হোক বা না হোক, প্লে অফে জায়গা পেতে হলে আবারও রাইডার্স দুর্গ জয় করার বিকল্প নেই রাজশাহীর। রংপুরের সাথে মুখোমুখি হওয়া 2 ম্যাচেই হার, তবে বাকি ম্যাচগুলোতে জয় তুলে নিয়ে টেবিল টপার রংপুরের ঘাড়ে শ্বাস ফেলছে তামিম ইকবালের দল। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও সেই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করার ফাঁকে দলের সিনিয়র ক্রিকেটারদের কন্ট্রিবিউশনের কথাও জানিয়েছেন মোহাম্মদ নবী। Still have your 4 games left here to focus on that 4 games and put our team in the top 2. We help Tamim, yeah. It's like most of the time he is on the boundary. And then we will discuss always which field is on the right place and which bowler is suitable at their situation. And out the field, Tamim is the great and is one of the best. শেষের শুরুর আগে জমে উঠেছে পয়েন্ট টেবিল। একটা হার বা জয়ে আমূল বদলে যেতে পারে হিসেব নিকেশ। এমনকি শঙ্কা আছে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার। ব্যতিক্রমী থেকে বিতর্কিত বিপিএল-এ রূপ নেয়া বিপিএল-এর শেষটা অন্তত মাঠের খেলায় রং ছড়াবে, এমনটাই প্রত্যাশিত। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. এর সাথে শেষ করছি শান্ত বাজার। তার আগে প্রধান খবরগুলো আরো একবার। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হবে অনাকাঙ্ক্ষিত, মন্তব্য তারেকের। নির্বাচিত সরকার ছাড়া অন্য কিছুর পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি বিএনপির। রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে। 111 ইস্যুতে ভয় পাওয়ার কিছু নেই, লক্ষ্মীপুরে উপদেষ্টা মাহফুজ। কারচুপি করে ক্ষমতার স্বপ্ন বিএনপির, মন্তব্য হান্নান মাসুদের। 111 নিয়ে নিচে ভয় পাওয়ার কিছু নেই, বরং আমরা বলবো রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই। এমন একটি সরকার দেয়া হয় নিরপেক্ষ সরকারের নামে, যেটা তাদেরকে নিশ্চিত ক্ষমতায় বসিয়ে দিবে, সেই রকম সরকার তারা চায়। 6 মাসের মধ্যে সংস্কার করে নির্বাচনের রোডম্যাপ দাবি জামায়াতের। আওয়ামী আমলে চুরি হয়েছিল রাজনীতি, মন্তব্য আমিরের। এবং চট্টগ্রামে দিনে দুপুরে ব্যবসায়ী হত্যায় এখনো গ্রেপ্তার নেই কেউ। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্ণব হত্যায় আটক 3। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।